এখন ক্রাইমের যে ঘটনাটা শোনাবো সেটা সিলবাসার একটা ঘটনা। সিলবাসা মানে 2020-র আগে দাদরা আর নগর হাভেলির যে সিলবাসা ক্যাপিটাল ছিল, সেই সিলবাসা। 3 অগস্ট 2026 সাল একটা ছেলে একটা বাড়িতে ঘর খুঁজতে গেছিল। ঘর বলতে ভাড়ায় ঘর, রেন্টে ঘর নিয়ে থাকবে, সেই জন্য খুঁজতে গেছিল। আশেপাশের লোকজনেরা বলেছিল যে ওই ভদ্রলোকের ঘর একটা খালি রয়েছে, তুমি গিয়ে ওখানে খুঁজতে পারো। তো সেই ছেলেটা সেই ভদ্রলোকের কাছে গিয়ে বলেছিল যে শুনলাম যে আপনার একটা ঘর খালি রয়েছে, আমার খুব দরকার, রেন্টে যদি আপনি থাকতে দেন তো খুব সুবিধা হয়। তো ভদ্রলোক বলে যে না, আমার যে ঘরটা রয়েছে তাতে কিন্তু লোক আছে। তো তো ওই বাড়ির ভদ্রমহিলা, ভদ্রলোকের যে ওয়াইফ, সে এগিয়ে আসে, সে নিজের হাজব্যান্ডকে বলে যে ভাড়াটে তো ছিল, 2 মাস ধরে সে ভাড়াটে বাড়িতে নেই, তালা বন্ধ করে কোথাও একটা চলে গেছে, ভাড়াও দিচ্ছে না, তাকে দেখতেও পাচ্ছি না। তুমি এক কাজ করো, তুমি এই ছেলেটাকে গিয়ে ওই ঘরটা দেখাও, তালাটা ভেঙে ফেলো, আর ঘরের ভিতরে যদি কোনো জিনিস থাকে তাহলে আমরা ভালোভাবে নিজেদের বাড়িতে রেখে দেবো। 2 মাস থেকে সে কোনো রেন্ট দিচ্ছে না। বাড়িটা কি তার কেনা বাড়ি যে সে ওইভাবে রেন্ট না দিয়ে দরজা বন্ধ করে চলে গেছে? তো ভদ্রলোকের মনে হয় যে ঠিকই বলছে স্ত্রী। তো ভদ্রলোকের নিজের বাড়ির সাথে কিন্তু ওই ভাড়া দেওয়ার বাড়িটা ছিল না, একটু দূরে, একটু দূরে, একটু নির্জনে। তো সেখানে এই ছেলেটাকে নিয়ে তিনি নিজের সেই বাড়িটা দেখাতে গেছিলেন। বাইরে তালা বন্ধ ছিল, তো তালাটাকে ভাঙা হয়, ভেঙে দরজাটা খোলা হয়। যেই দরজা খোলা হয়েছে দেখেছেন ভীষণ পচা একটা দুর্গন্ধ বেরোচ্ছে। এগিয়ে গিয়ে তারা দেখছেন যে না, তেমন কোনো জিনিসপত্র নেই, তবে একটা স্যুটকেস রয়েছে, একটা ট্রলি ব্যাগের মধ্যে কিছু একটা আছে, গন্ধটা সেখান থেকেই বেরোচ্ছে। তার একটু সন্দেহ হয়, সে পুলিশ স্টেশনে খবর দিয়েছিল। পুলিশ আসে, পুলিশ ওই ব্যাগটা খুলেছিল, খুলতে কিন্তু তাতে পলিথিনে প্যাক করা কোনো মহিলার বডি পাওয়া গেছে। দেখেই বোঝা যাচ্ছে কোনো রকমের জোর করে সেই ট্রলি ব্যাগটার মধ্যে বডিটাকে ঠেসে ঢুকিয়ে চেনটা বন্ধ করা হয়েছিল। এবার পুলিশ এসে সেই যে বাড়িওয়ালা, তাকে জানতে চায় যে আপনার এর আগে যারা রেন্টে থাকতো তাদের কোনো পরিচয়পত্র বা তাদের কোনো অ্যাড্রেস ইত্যাদি আপনার কাছে আছে কিনা। এক স্বামী স্ত্রী ওই ঘরটাতে ভাড়ায় থাকতো, প্রায় 2 বছর মতো তারা ভাড়ায় ছিল। ঠিক টাইমলি তারা ভাড়া দিয়েও দিত। হঠাৎ করে তারা এই কী ধরনের ঘটনা ঘটিয়েছে, ভদ্রলোক অবাক হয়ে গেছিলেন। তার কাছে ছিল দুটো আধার কার্ড। সেই আধার কার্ড দেখে বোঝা যায় যে যে মহিলা যে মারা গেছে, যে ওই ব্যাগের মধ্যে হয়তো রয়েছে, তার নাম হচ্ছে ছোটি কুমারী। বিহারের নওয়াদা জেলার সিওর নামের একটা গ্রামের বাসিন্দা। বয়স তার 20 বছর। বাবার নাম মনীষ উপাধ্যায়। আর যে হাজব্যান্ড ছিল সাথে, তার নাম ঋষভ কুমার সিং। অ্যাড্রেস কিন্তু সেম ছিল। ওই অ্যাড্রেসটা নিয়ে পুলিশ খোঁজ করেছিল, মনীষ উপাধ্যায়ের সাথে যোগাযোগ করেছিল। মনীষ উপাধ্যায়কে পুলিশ জিজ্ঞেস করে যে আপনার মেয়ে, আপনার জামাই কোথায় থাকে, কি বৃত্তান্ত, আপনার মেয়ের যে রুমে ভাড়ায় থাকতো সেই রুমে এরকম এরকম একটা ব্যাপার আমরা দেখতে পেয়েছি। মনীষ উপাধ্যায় নিজের ফ্যামিলিকে নিয়ে সেখানে গেছিলেন। যাওয়ার পরে তিনি পুলিশ টিমকে জানিয়েছিলেন যে তার মেয়ের বিয়ে তিনি 10 মে 2023-এ দিয়েছিলেন। 1 বছর মেয়ে ঠিকঠাক নিজের শ্বশুরবাড়িতে ঘর সংসার করেছিল। 1 বছর পর হঠাৎ মেয়ে নিজের শ্বশুরবাড়ি থেকে উধাও হয়েছিল। তিনি সন্দেহ করেছিলেন যে হয়তো জামাই কোনো ঘটনা ঘটিয়ে থাকবে তার মেয়ের সাথে। তিনি কিন্তু পুলিশের কাছে কমপ্লেনও করেছিলেন, তবে পুলিশ সেইভাবে খুঁজে দেখেনি। তবে তার মেয়ে হারিয়ে যাওয়ার কিছু পরে তার যে জামাই, সে তার বাড়িতে এসে ভীষণ রাগারাগি করেছিল। বলেছিল আপনার মেয়ের চরিত্র ভালো নয়, আপনি জেনে বুঝে আমার সাথে বিয়ে কেন দিয়েছেন, আমার জীবনটা আপনি নষ্ট করেছেন, আমি আপনার মেয়ের আর অপেক্ষা করব না, মেয়েকে খোঁজার চেষ্টাও করব না, আমি বিয়ে করতে চলেছি। আমার জামাই বাড়িতে এসেছিল, আমরা তাকে বসার জন্য চেয়ার দিয়েছিলাম, খাওয়ার জন্য পানীয় দিয়েছিলাম, কিন্তু সে এতটাই রেগেছিল যে সে রাগ করে আমাদের সাথে কোনো কথা না বলে
আমাদের মেয়ের যে যে জিনিস ছিল তার বাড়িতে সেগুলো আমাদের বাড়িতে রেখে দিয়ে চলে গেছিলো। পরে শুনেছি যে আমাদের জামাই আবারও বিয়ে করে সংসারী হয়েছে। এবার সেই ভদ্রলোককে যখন আরও একটা আধার কার্ড, যেটা ঋষভ কুমার সিংয়ের আধার কার্ড দেখানো হয়েছিল, তখন ভদ্রলোক কান্নায় ভেঙে পড়েছিলেন, বলেছিলেন যে তার মেয়ের সাথে বিয়ের আগে ঋষভ কুমার সিংয়ের একটা প্রেমের সম্পর্ক ছিল। তবে ঋষভ কুমার সিং তেমন একটা কাজকর্ম করতো না, তাই ভদ্রলোক মেয়ের জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছিলেন। 1 বছর মেয়ে বেশ সুখেই সংসার করছিল। তবে মেয়ে কিভাবে যে চুপি চুপি ওই পুরনো প্রেমিক ঋষভ কুমার সিংয়ের সাথে যোগাযোগ রেখেছিল তারা জানেন না। মেয়ে ওই ঋষভ কুমার সিংয়ের সাথে নিজের শ্বশুর বাড়ি থেকে গভীর রাত্রে পালিয়ে গেছিল। এবার ঋষভ কুমার সিংকে খোঁজাখুঁজি চলছিল। খুঁজতে খুঁজতে ঋষভ কুমার সিংকে পাওয়া যায় বানারসের একটা কারখানাতে একটা জাল আধার কার্ড দিয়ে, একটা ফেক নাম রেখে সেখানে সে কাজকর্ম করছিল। কিন্তু পুলিশ তো পুলিশই হয়, পুলিশ খুঁজে বের করেছিল তাকে, কারণ সে মার্ডার করে পালিয়েছিল। নর্মাল কোনো পালিয়ে যাওয়ার ব্যাপার ছিল না। তাকে অ্যারেস্ট করা হয়। তার কাছে যখন জিজ্ঞাসাবাদ হয়, সে বলে যে বিয়ের পর থেকেই ছোটির সাথে তার একই রকমভাবে ফোনে যোগাযোগ ছিল। শেষ পর্যন্ত একটা সময় ঋষভ ছোটির শ্বশুর বাড়ি থেকে ছোটিকে নিয়ে পালিয়ে গেছিল। পালিয়ে অনেক দূরে, 2070 কিলোমিটার দূরে সিলভাসা, যেখানে হয়তো সহজে লোকজন খুঁজতেও যাবে না, সেখানে গিয়ে তারা সংসার শুরু করেছিল। সে কাজ করতেও শুরু করেছিল। বেশ ভালোই চলছিল, সব ঠিকঠাক চলছিল। কিন্তু বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পর 2024-এ তারা পালিয়েছিল। 2024, তারপরে 2025-এর অর্ধেকটা সব ঠিকঠাক কাটলেও সব সময় ছোটি নিজের বাড়ির লোকজনেদের, মাকে, বাবাকে, ছোট ভাইকে মনে করতে থাকে। সব সময় সে বলতে থাকে যে সে বাড়ি যাবে, বাড়ি গিয়ে নিজের ফ্যামিলির সাথে দেখা করবে। কিন্তু ঋষভ জানতো যে বাড়ি গেলেই তারা তাকে শাস্তি অবশ্যই দেবে, আর তাদের হয়তো একসাথে থাকা হবে না। সেই ভয়ে ঋষভ কিছুতেই আবার নিজের গ্রামে বিহারে ফিরে যেতে চাইছিল না। এই একটা ব্যাপার নিয়ে তাদের দুজনের মধ্যে বারবার ঝগড়া হয়। একদিন ঋষভ নাইট ডিউটি করে আসার পর আবারও ছোটি তাকে সেই একই কথা বলতে শুরু করে যে চলো আমরা বিহারে যাব। এবার ঋষভ রাগের মাথায় গলা চেপে ধরেছিল। ততক্ষণ চেপে ধরেছিল যতক্ষণ না ছোটি মারা যায়। ছোটি মারা যাওয়ার পরে তার হুঁশ হয়েছিল। এবার সে ভাবছিল যে কি করা যায়। তখন সে ভেবেছিল যে বডিটাকে যদি এই রুম থেকে বের করা যায় তাহলে হয়তো আরও বিপদে পড়তে হতে পারে। তার থেকে ভালো যদি এই রুমেই বডিটাকে রেখে তালা বন্ধ করে চলে যাওয়া যায়, কারণ বাড়িটা নির্জন এরিয়াতে, নিশ্চয় সহজে কেউ জানতে পারবে না। ততক্ষণে আমি অন্য কোথাও গিয়ে আবার লুকিয়ে নতুন পরিচয়ে বাঁচতে শুরু করব। সেটাই সে করেছিল, কিন্তু তাও তাকে ধরা পড়তে হয়েছিল। এই সমস্ত ক্রাইমের ঘটনাগুলো শোনাবার পর একটা কথাই মনে হয় যে মানুষ যে ব্যাপারগুলোকে খুব সহজ ভেবে ফেলে, শেষ পর্যন্ত কিন্তু দেখা যায় যে এই সহজ দেখতে লাগা ব্যাপারগুলো আসলেই সহজ নয়। মাঝে মাঝে প্রায়শ্চিত্তটা প্রাণ দিয়ে করতে হয়।